তিনি মানুষের উপকারের জন্য বলরাম স্কুল ও বলরাম হসপিটাল তৈরি করেছিলেন। সবটাই তিনি গুরুদেবের নামে উৎসর্গ করে গেছেন। আমার দেখা বেলুড় মঠের পর এত বড় জায়গা নিয়ে গঙ্গার ধারে মন্দির, এই মন্দিরের প্রধান আকর্ষণ হচ্ছে গঙ্গা। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের দুটো এপিসোডে আমি দেখিয়েছিলাম বাবার মন্দির, মানে সাই বাবার মন্দির, আর আজকে আমি দেখাবো সোনার মন্দির। না, আমি পাঞ্জাবের বা অমৃতসরের সোনার মন্দিরের কথা বলছি না। কলকাতার খুব কাছে খড়দায় রয়েছে একটি সোনার মন্দির বা লক্ষ্মীনারায়ণ মন্দির। এই মন্দিরটিকে সোনার মন্দির কেন বলা হয়, এই মন্দিরে আসবেন কিভাবে, এখানে কি কি দেখবেন, সবটাই থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সোনার দেখতে পাচ্ছেন দূর থেকে সোনার মন্দিরটি দেখা যাচ্ছে। আর চলে এলাম সোনার মন্দির বা লক্ষ্মীনারায়ণ মন্দির। যদিও মন্দিরের মূল প্রবেশদ্বারটি বন্ধ রয়েছে, যদি 4 চাকা বা 2 চাকা নিয়ে আসেন তখন ওনারা এটি খুলে দেন। আর এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়েই মূল মন্দিরে প্রবেশ করতে হবে। আর সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো এই মন্দিরের প্রধান কার্যালয়। তার সামনে দিয়ে রয়েছে এই মন্দিরে যাওয়ার জন্য বেশ কয়েকটি রাস্তা। আপনারা যে কোনো একটি রাস্তা ধরে এই মন্দিরে প্রবেশ করতে পারেন। আর বাম দিকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, বাড়িতেই এই মন্দিরের প্রধান পুরোহিত বসবাস করেন। একটা লোহার গেট মতন করা রয়েছে, এই গেট দিয়েই আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। চলুন তাহলে মূল মন্দিরের ভিতর যাওয়া যাক। আর এই মন্দিরে প্রবেশের জন্য রয়েছে তিনটি দরজা, একটি পশ্চিমমুখী আর বাকি দুটি উত্তর ও দক্ষিণমুখী। আর পশ্চিম দিক দিয়ে বয়ে চলেছেন মা গঙ্গা। আর এই মন্দির ও মন্দিরের গর্ভগৃহ সবটাই পশ্চিমমুখী। আর এই মন্দিরের ভিতর রয়েছে একটা ভারী সুন্দর ঝুল বারান্দার মতন করা আছে। আর এই ঝুল বারান্দায় যাওয়ার জন্য একটা সিঁড়িও রয়েছে, তবে সাধারণ দর্শকদের এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পারমিশন নেই। আর সিঁড়ির তলায় দেখতে পাচ্ছেন একটা ভারী সুন্দর বাদ্যযন্ত্র। আর এই বাদ্যযন্ত্রটি যখন এখানে বাজানো হয় তখন মন্দিরের পরিবেশটা কেমন হয় একবার কল্পনা করুন। এই বাদ্যযন্ত্রের নাম আমার সঠিক জানা নেই, তাই আপনাদের যদি কারোর এই বাদ্যযন্ত্রের নাম জানা থাকে তাই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। যেহেতু এই মন্দিরটি রামানুজ সম্প্রদায়ের অন্তর্গত, তাই রামানুজ সম্প্রদায়ের বিভিন্ন সাধু ও মহারাজদের ছবি দেয়ালের গায়ে টাঙিয়ে রাখা হয়েছে। আর একদম ওপরে রয়েছে রামানুজ স্বামী মহারাজ। আর মূল মন্দিরের গর্ভগৃহের সামনেই এরকম একটা কাঠের ব্যারিকেড মতন করা আছে। আর এই দিক দিয়ে আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এই একটা সরু রাস্তা রয়েছে, এখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে মূল মন্দিরে যাওয়ার জন্য, মন্দিরের গর্ভগৃহে যাওয়ার জন্য। মূল মন্দিরের গর্ভগৃহে একটা শ্বেত পাথরের বেদির ওপর রয়েছেন শঙ্খচক্র পদ্মধারী নারায়ণ ও তার পাশেই বিরাজ করছেন মা লক্ষ্মী দেবী। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সাধারণত প্রভু নারায়ণের বাম দিকে থাকেন মা লক্ষ্মী দেবী, এখানে কিন্তু ডান দিকে রয়েছেন মা লক্ষ্মী দেবী। আর সামনেই রয়েছে অষ্টধাতুর দ্বারা নির্মিত রাধাকৃষ্ণের বিগ্রহ, আর মাঝে রয়েছে নারায়ণ শিলা। আর মূল গর্ভগৃহের দুপাশে রয়েছে আরও দুটি মন্দির, যদিও একটি মন্দিরের দরজা এখন বন্ধ। আর
আর গর্ভগৃহের বাম পাশে রয়েছেন বলরাম মহারাজ। মন্দিরটিকে প্রদক্ষিণ করার জন্য এরকম একটা ভারী সুন্দর প্যাসেজ করা রয়েছে। এই প্যাসেজ দিয়ে আপনারা মন্দিরটিকে প্রদক্ষিণ করতে পারেন। আর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা 1353 সালের অক্ষয় তৃতীয়ার দিন। আর ইংরাজি 1946 সালে 4 মে শ্রী শ্রী বলরাম মহারাজের শিষ্য শ্রী শ্রী আচার্য যতীন্দ্র স্বামী মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই বলরাম মহারাজ ছিলেন রামানুজ সম্প্রদায়ের একজন সাধক। তো তার কাছেই দীক্ষা নিয়েছিলেন শ্রী শ্রী যতীন্দ্র স্বামী মহারাজ। তিনি মানুষের উপকারের জন্য হসপিটাল ও স্কুল তৈরি করেছিলেন। সব কিছু তিনি গুরুদেবের নামে উৎসর্গ করেছিলেন। বলরাম হসপিটাল ও বলরাম স্কুল তারই তৈরি। আর মূল মন্দিরের প্রবেশদ্বারের উপর দেখুন, দরজার উপর ভারী সুন্দর নকশা করা রয়েছে, বিভিন্ন কালার দিয়ে নকশা করা রয়েছে, ভারী সুন্দর লাগছে। এবার আসা যাক এই মন্দিরটিকে কেন সোনার মন্দির বলা হয়। এই মন্দিরের চূড়া ও চক্রবর্তী সোনার তৈরি। স্থানীয় এক প্রবীণ মানুষের থেকে জানতে পারলাম একবার ডাকাত দল নাকি এই গঙ্গাবক্ষে নৌকো করে এসেছিল মন্দিরের চূড়া ও চক্রটি লুট করার জন্য, কিন্তু অসফল হয়ে ফেরত চলে যায়। মন্দিরের একদম উপরিভাগে অনেক দেবদেবীর বিগ্রহ রয়েছে। এই মন্দিরটি সোনার কিনা আমি বলতে পারবো না, যেহেতু ডাকাত দল লুট করার জন্য এই মন্দিরে এসেছিল, সেই থেকে এই মন্দিরের নাম সোনার মন্দির হয়ে যায়। এই মন্দিরের প্রধান পুরোহিত মহাশয় এসে গেছেন। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, বলছি যে এই মন্দিরের বিষয়ে কয়েকটা কথা আমি জানতে চাইছি আপনার থেকে। আচ্ছা, এই মন্দির খোলা ও বন্ধের সময় কি আছে? এই মন্দির সকাল 6টায় খোলা হয়, দুপুর 12টা 15 বন্ধ হয়, আবার বিকেল 4টেয় খোলা হয়, রাত্রি 8টায় বন্ধ হয়। আর ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এই মন্দিরে? প্রসাদ এখানে এমনিতে কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। কেউ যদি ঠাকুরকে সেবা দিতে চায় তাহলে সেটা ঠাকুরকে দেওয়া হয় এবং সেটাই প্রসাদ হয়ে সবাই খায়। আচ্ছা, সেটার জন্য কি কন্ট্যাক্ট করতে হবে, কার সঙ্গে করতে হবে? সেটার জন্য আমাদের মন্দিরের সেক্রেটারি যিনি আছেন পবনবাবু, তার সঙ্গে কথা বলতে হবে। তার ফোন নাম্বার দেওয়া আছে, গেটের কাছে অফিস আছে, অফিসের ঠিকানা দেওয়া আছে, আর সকাল 10টায় অফিস খোলে, ওখানে যোগাযোগ করতে হবে। বিশেষ পুজো কি আছে এই মন্দিরে? বিশেষ পুজো হচ্ছে ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা, দোল পূর্ণিমা আসছে, আর জন্মাষ্টমী, রাস পূর্ণিমা, আর অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়া তো আমাদের প্রতিষ্ঠা দিবস মন্দিরে, ওই দিন তো বিশেষ পূজা হয়ই। আচ্ছা, এখন এটা পরিচালনা করেন কারা? একটা ট্রাস্টি বোর্ড আছে, তারা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু যদি একটা কথা বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার তো বয়স হলো প্রায় 62-63 বছর বয়স হলো। আমার দেখা বেলুড় মঠের পর এত বড় জায়গা নিয়ে গঙ্গার ধারে মন্দির। এই মন্দিরের প্রধান আকর্ষণ হচ্ছে গঙ্গা। গঙ্গার ধারে এত বড় জায়গা নিয়ে মন্দির পশ্চিমবঙ্গে আর কোথাও নেই আমার বিশ্বাস। জানি না, হয়তো থাকতেও পারে, কিন্তু আমার দেখা এই মন্দিরের যা পরিবেশ এবং পুরো অ্যাটমসফিয়ারই, মন্দিরের ভেতর পারিপার্শ্বিক অবস্থা, টোটাল ব্যাপারটাই খুবই সুন্দর। আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন, ঠাকুরকে দর্শন করুন, সন্ধ্যারতি দেখুন। সন্ধ্যারতির সময় প্রচুর লোকের সমাগম হয়। সন্ধ্যে 7টার থেকে সন্ধ্যারতি শুরু হয়। সন্ধ্যারতি দেখুন, উপভোগ করুন। মন্দির খুবই ভালো এবং মন্দিরের যে পার্শ্ববর্তী গঙ্গা এখানে রয়েছে, তারও দৃশ্য দেখতে পাবেন। অনেকেই এখানে ভিডিও শ্যুট করেন গঙ্গার জন্য। গঙ্গা এবং মন্দির দুটোই একে অপরের পরিপূরক। সেই জন্যই এই মন্দিরের আকর্ষণ আরও বেশি। এবং এই মন্দিরটা যেহেতু একটা কোণে পড়ে গেছে, সেই জন্যে
অনেক খর্দার লোকও জানে না যে এই মন্দিরের বিশেষত্ব কী, কিন্তু যখন ভেতরে ঢোকে তখন সবাই অবাক হয়ে যায় যে বাবা এত বড় একটা জায়গায় এরকম একটা মন্দির। আপনারা আসুন, এনজয় করুন। অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপনারা আসুন, যে কোনো দিন এখানে আসতে পারেন, এসে এই মন্দিরে ঠাকুর দর্শন করবেন এবং খুব ভালো লাগবে, একদম নিরিবিলি পরিবেশ। আগেই বলেছি মন্দিরের পশ্চিম দিক দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, আর সেই গঙ্গার ঘাটটি এবার দেখুন, ভারী সুন্দর, যদিও গেটটি বন্ধ করে রাখা রয়েছে। এই সেই গঙ্গার ঘাট, এই গঙ্গাটি দেখুন বেশ বাঁধানো, ঘাটটি বেশ বাঁধানো। আর স্থানীয় এক প্রবীণ মানুষের থেকে জানতে পারলাম এই ঘাটটি অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়। এখান থেকেই জল নিয়ে, এই গঙ্গা থেকে জল নিয়ে এসেই এই বিগ্রহে স্নান করানো হয়। এই সেই গঙ্গার ঘাট। সূর্য প্রায় অস্তনিমিত, দেখতে পাচ্ছেন অপূর্ব সেই দৃশ্য। আর সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় বট গাছ, তলায় বাঁধিয়ে রাখা হয়েছে। স্থানীয় মানুষের থেকে জানতে পারলাম এই বট গাছের তলায় নাকি শ্রী যতীন্দ্র স্বামী মহারাজ বসে তপস্যা করতেন। এখানে একটা মন্দির মতনও করা রয়েছে। আমার মনে হয় যারা একান্তে নিরিবিলিতে ভগবানকে পেতে চান তারা একদিন এই মন্দিরে চলে আসুন, দেখবেন মনের শান্তি ও মনের আনন্দ নিয়ে আপনি বাড়ি যেতে পারবেন। এবার জানিয়ে দিই এই মন্দিরে আপনি আসবেন কি করে। শিয়ালদা রানাঘাট মেন লাইনে খড়দা স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে প্রচুর অটো বা টোটো পেয়ে যাবেন। অটো বা টোটো করে আপনাকে আসতে হবে বলরাম হসপিটাল। বলরাম হসপিটাল থেকে হাঁটা পথে মিনিট 5 হাঁটলেই চলে আসবেন লক্ষ্মীনারায়ণ মন্দির বা সোনার মন্দির। আর এই মন্দিরের পাশেই শ্যামসুন্দর জিউ মন্দির, খড়দার বিখ্যাত শ্যামসুন্দরের মন্দির। এই মন্দির দর্শন করে আপনারা শ্যামসুন্দর মন্দিরটাও দেখতে পারেন। এখানে বাইরে অটো বা টোটো করে আপনারা শ্যামসুন্দর মন্দিরে খুব সহজেই চলে যেতে পারবেন। আর এই ছিল আজকের আমার ভিডিও। আজকের মতন এই ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।